গিরিশচন্দ্র ঘোষ বিল্বমঙ্গল নাটকটি রচনা করেছিলেন। এই ভিডিওটা আমরা আগেই করেছি এবং বিল্বমঙ্গল নাটকটি গুণাগুণ বিচারের দায়িত্ব তিনি দিয়েছিলেন নরেন্দ্রনাথের হাতে এবং নরেন্দ্রনাথ সেটি পড়ে বলেছিলেন যে তিনি ইংরাজি সংস্কৃত অনেক কাব্যগ্রন্থ পড়েছেন। শেক্সপিয়ার এবং কালিদাস নরেন্দ্রনাথের কণ্ঠস্থ ছিল, তা সত্ত্বেও নরেন্দ্রনাথের এই গিরিশ ঘোষের নাটকটি বেশি ভালো লেগেছিল। যাই হোক, বিল্বমঙ্গল নাটকটি মঞ্চস্থ করা হয়েছে। গিরিশবাবু নিজে নরেন্দ্রনাথকে নিয়ে এসেছিলেন নাটকটি দেখাবার জন্য। নাটকটি অভিনয় শেষ হলে সব দর্শকরা সেখান থেকে আস্তে আস্তে চলে যায়। গিরিশবাবু তখন নরেন্দ্রনাথকে নিয়ে রঙ্গমঞ্চের ভেতরে প্রবেশ করেন, মানে যেটাকে আমরা গ্রিন রুম বলি। নাটকে যারা নাচ গান ইত্যাদি বা অভিনয় করেছেন এরা সকলেই ভেতরে ছিলেন। যেহেতু নাটকটি শেষ হয়েছে এবং সব দর্শক মণ্ডলী চলে গিয়েছে, সেই জন্য তারা ভেতরে নিজেদের মধ্যে নিরিবিলিতে কথা বলছিলেন। চারিদিকে নর্তক এবং নর্তকীগণ দাঁড়িয়ে ছিলেন। এমন অবস্থায় নরেন্দ্রনাথ সেখানে উপস্থিত হলেন। নরেন্দ্রনাথকে মোটামুটি সকলেই চিনতেন। তারা জানতেন নরেন্দ্রনাথ হচ্ছে গিরিশবাবুর খুব ঘনিষ্ঠ। সেই জন্য গিরিশবাবুর নাটকের যেসব নর্তক এবং নর্তকীগণ বা অভিনেতা অভিনেত্রীগণ ছিলেন, নরেন্দ্রনাথকে মৌখিক সম্মান প্রদর্শন করে দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা চালু রেখেছিলেন। এদিকে নরেন্দ্রনাথ করলেন কি, রঙ্গমঞ্চতে বসে একটা তানপুরা নিয়ে ভজন গাইতে শুরু করলেন। নরেন্দ্রনাথ স্থির হয়ে ভজন গাইছিলেন। স্বভাবসিদ্ধ একাগ্রতা এবং গভীর ধ্যানে নিমগ্ন হওয়ায় নরেন্দ্রনাথের শক্তি জেগে উঠল। শক্তি বলতে এখানে আধ্যাত্মিক শক্তি বোঝানো হচ্ছে। নরেন্দ্রনাথের চোখ বন্ধ, গলা দিয়ে ভক্তিপূর্ণ স্বর বেরোচ্ছে আর ভক্তির প্রাচুর্যে দুটি চোখ দিয়ে অনবরত অশ্রুজল পড়ছে। নরেন্দ্রনাথকে দেখে এখানে মনে হচ্ছে যে তিনি তার ভগবানকে সামনে প্রত্যক্ষ করে সুস্বরে তাকে আহ্বান জানাচ্ছেন। এই রঙ্গমঞ্চের নর্তকাগারটি দেবভূমিতে পরিণত হলো। ভক্তি ও ঈশ্বর অনুরাগের প্রবাহ চারিদিকে বইতে লাগলো। এইদিকে চঞ্চল স্বভাব নর্তকীগণেরা ভীতত্রস্ত হয়ে পড়লেন, কারণ কিছুক্ষণ আগেই তারা নরেন্দ্রনাথকে দেখে হয়তো অতি সামান্য চপল ভাব প্রকাশ করেছিলেন, তারা এখন ভয়ে ভীত হয়ে পড়েছেন। অতি ভয়ে কাঁপতে কাঁপতে এই সকল নর্তক এবং নর্তকীগণ নরেন্দ্রনাথ থেকে অনেক দূরে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন এবং নরেন্দ্রনাথের ভজন শুনছেন। অন্যদিকে নরেন্দ্রনাথের ধ্যান এবং গভীর চিন্তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে দেখে গিরিশচন্দ্র ঘোষ একটু শঙ্কিত হলেন, কারণ নরেন্দ্রনাথের গভীর ধ্যান নরেন্দ্রনাথের গুরু ভাইদের মধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়াতো। ঠাকুর শরীরে থাকতে বলে গিয়েছিলেন যে নরেন্দ্রনাথের এরকম গভীর ধ্যান যখনই হবে তখন তারা যেন কোনো মতে সেই ধ্যানটাকে ভাঙিয়ে দেয়, কারণ এই রকম গভীর ধ্যানে নরেন্দ্রনাথ যদি থাকে বেশিক্ষণ তবে তার শরীর ছেড়ে দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেই জন্য গিরিশবাবু একটু চিন্তিত এবং শঙ্কিত হয়ে পড়লেন। তিনি করলেন কি, নরেন্দ্রনাথের হাত থেকে তানপুরাটা তুলে নিলেন এবং নরেন্দ্রনাথের হাত ধরে তিনি রঙ্গমঞ্চ থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে সোজা তার গাড়িতে নরেন্দ্রনাথকে বসিয়ে তারা দুজনে বাগবাজারে এসে উপস্থিত হলেন। এত সব হওয়া সত্ত্বেও নরেন্দ্রনাথের গভীর ধ্যান এবং ঈশ্বরাবেশ
কোনো মতেই পরিবর্তন করা গেল না, কারণ নরেন্দ্রনাথ ছিলেন স্বভাবসিদ্ধ ধ্যানী। তিনি যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো লোকের সামনে, যে কোনো কালে ধ্যানে নিমগ্ন হতে পারতেন। সেটা হোক দেবালয়, থিয়েটার বা নর্তকাগার। স্থান যেমনই হোক না কেন, কাল বা পাত্র যেমনই হোক না কেন, নরেন্দ্রনাথের ধ্যান ভঙ্গ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। মানে বাহ্যিক কিছু কারণ নরেন্দ্রনাথের ধ্যানের ব্যাঘাত ঘটাতে পারত না। পরের দিন যখন গিরিশবাবু তার থিয়েটারে গেলেন, সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই গিরিশবাবুকে তার থিয়েটারে যেসব অভিনেতা এবং অভিনেত্রীরা অভিনয় করেন বা নর্তক বা নর্তকীরা নাচ গান করে মানুষের মনকে আনন্দ প্রদান করেন, তারা গিরিশবাবুর কাছে অভিযোগ করেন। মনে রাখতে হবে, সেই সময় যে সকল নাটক অভিনীত হতো রঙ্গমঞ্চে বা গ্রামে গঞ্জে সাধারণ মাচা করে, সেইখানে অভিনয় করতেন একমাত্র পুরুষরা। সেইখানে মেয়েদের কোনো স্থান ছিল না। পুরুষরাই রমণীর চরিত্রে অভিনয় করতেন এবং পুরুষের চরিত্রে অভিনয় করতেন। আস্তে আস্তে দিন বদল হয়েছে, মানুষ আর পুরুষকে রমণীর বেশে দেখতে চাইছিল না। ফলে মেয়েরাও আস্তে আস্তে রঙ্গমঞ্চে আসেন, কৃতিত্বের সাথে তাদের অভিনয় করে মানুষের মন জয় করেন। তার মধ্যে আপনারা সকলেই একটি নাম জানেন, তিনি হলেন নটি বিনোদিনী। অভিনয় জগতে যারা কাজ করতেন তাদের সমাজ খুব ভালো চোখে দেখত না। এসব মেয়ে এবং মহিলারা রঙ্গমঞ্চে বা নানা রকম যাত্রায় অভিনয় প্রদর্শন করতেন। তারা অভিনয়টা তো খুব ভালোভাবেই করতেন, কিন্তু নিজেদেরকে খুব হীনমন্য বলে মনে করতেন। কারণ অনেক আছে, সেই কারণ আমাদের আলোচ্য বিষয় নয়। যাই হোক, এই ঘটনার পরের দিন গিরিশবাবু রঙ্গমঞ্চে গেছেন। গিরিশবাবুকে দেখা মাত্রই তারা গিরিশবাবুকে বললেন, আপনি কাল কি করতে বসেছিলেন? আমরা হলাম চঞ্চলমতি নর্তকী। এইরকম মহাপুরুষ একজনকে, অর্থাৎ স্বামীজিকেই বুঝিয়েছেন যে এইরকম মহাপুরুষ একজনকে আপনার আমাদের সামনে আনাটা উচিত হয়নি। কারণ মনে রাখতে হবে, নরেন্দ্রনাথ ছিলেন আপাদমস্তক সুপুরুষ এবং খুব সুন্দর দেখতে। তার সাথে ঐশ্বরিক ভাব এবং দীপ্তি তার চোখে মুখে সর্বদা প্রকাশ পেত। নরেন্দ্রনাথকে দেখে যদি তাদের মনে কোনো রূপ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতো, তবে তাদের ইহকালের সাথে সাথে পরকালটাও নষ্ট হয়ে যেত। তাদের মুখে এইসব কথা শুনে গিরিশচন্দ্র ঘোষ মনে মনে খুব হাসতে লাগলেন। তার সাথে সাথে নরেন্দ্রনাথের প্রতি তার শ্রদ্ধা ভক্তি আরো শত শত গুণে বাড়তে লাগলো। এই বিষয়টি শুনে আপনাদের ভালো লাগলে জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।